আচ্ছা, এখন কি পরিষ্কার? আচ্ছা, তোমরা আমাকে জানিয়েছো সাউন্ড ক্লিয়ার, তাহলে আমি এখন শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি আমার লেকচারে কোন এডিশনের বইটা ফলো করছি। আমি আমার লেকচারে হাজারি স্যারের জুলাই 2020 এডিশনের বইটা ফলো করছি। আমি জানি এরপরে আরো অনেক এডিশন এসছে, কিন্তু তড়িৎ রসায়ন এই পার্টিকুলার অধ্যায়ের জন্য অন্যান্য জায়গা থেকে তেমন কোনো কিছুই অ্যাড হয়নি। তেমন কোনো কিছু বলতে কোনো কিছুই আসলে পার্টিকুলারলি যুক্ত হয়নি তড়িৎ রসায়ন বই এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? 2020 এডিশনে নতুন একটা বা দুটো ইনফরমেশন যুক্ত হয়েছে, তারপর থেকে আর কোনো নতুন ইনফরমেশন যুক্ত হয়নি। সেক্ষেত্রে আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের হয়তো বা বড়জোর যেটা হতে পারে যে তোমাদের পেজ নাম্বার না মিলতে পারে। তো তোমাদের পেজ নাম্বার না মিলে প্যানিক করার কোনো রিজন নেই, তোমরা আমার সাথে ক্লাসটা করো। ক্লাস শেষে তো তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়, দাগানো পিডিএফ, তোমরা সেখান থেকেও দাগিয়ে নিতে পারো। আর ক্লাসের সময় বইয়ের সাথে পাশে তোমরা একটু কম্পেনিয়ন বুকটা খুলে রাখো, কারণ আমরা বিভিন্ন নিয়মনিক গুলো তোমরা জানো লেকচার ক্লাসে আমরা কম্পেনিয়ন বুকের সাহায্য নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, আর পুরানো এডিশনের বই তো এখন আসলে ফলো করার কোনো প্রশ্ন নাই, তোমরা অলরেডি বুঝে গেছো যে তোমাদেরকে নতুন এডিশনের বই ফলো করতে হবে। আর এই অধ্যায় থেকে অন্যান্য লেখকের তথ্যে শুধুমাত্র কম্পেনিয়ন বুক পড়াটাই মোর দ্যান ইনাফ। কম্পেনিয়ন বুকের বেশি আর কিছুই তোমাদেরকে পড়তে হবে না, ঠিক আছে? কোনো নতুন টপিক নাই, আমি বলে দিয়েছি অলরেডি যে নতুন কোনো টপিক অ্যাড হয় নাই নতুন এডিশনের বইয়ে এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে? তাহলে এখন আমরা শুরু করি তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ দিয়ে। 4.1 খেয়াল করো ভাই আপুরা, আমরা যখন পড়া আমরা যখন বলি পদার্থ কয় প্রকার, ঠিক আছে? পদার্থ কয় প্রকার যখন আমরা বলি, তখন কিন্তু আমরা খুব সিম্পলি বিভিন্ন ক্যাটাগরি বেসিসে ভাগ করে থাকি, ঠিক আছে? এখন যদি বলে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থ কয় প্রকার, খেয়াল করে দেখো, তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে তড়িৎ পরিবাহী পদার্থ আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ। যে কোনো কিছুর সংজ্ঞা এবং উদাহরণ আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের উদাহরণগুলো পড়তে হবে, কারণ আমরা সংজ্ঞা পারি। যারা তড়িৎ পরিবহন করতে পারে তারা পরিবাহী, যারা পরিবহন করতে পারে না তারা অপরিবাহী, আমরা সংজ্ঞা পাই। এই কারণে আমরা উদাহরণগুলো পড়বো। উদাহরণগুলোর ভিতরে দেখো, তড়িৎ পরিবাহী পদার্থের জন্য আমরা মনে রাখবো ছোট্ট করে যে সকল ধাতু তড়িৎ পরিবাহী। তুমি যে কোনো ধাতু বলো তার তড়িৎ পরিবাহী। আর আয়নিক যৌগ, খেয়াল করো, আয়নিক যৌগ তড়িৎ পরিবাহী। আয়নিক যৌগ সম্পর্কে আমি একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এখন তড়িৎ অপরিবাহী পদার্থগুলো আমরা কিভাবে মনে রাখবো? তড়িৎ অপরিবাহী পদার্থের কিছু স্পেসিফিক উদাহরণ বলা আছে। হাজারি স্যার, গুহ স্যার এবং কবির স্যারের বই কম্বাইন করে এই উদাহরণগুলো নিয়ে একটা নেমনিক বানানো আছে তোমাদের জন্য। নেমনিকটা কি? এই যে দেখো, তারানা আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল, ঠিক আছে? নেমনিকটা হচ্ছে তারানা আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল, ঠিক আছে? তারানা আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। এখন তারানা দিয়ে আমরা কি বুঝি? দেখো, তারানা দিয়ে আমরা বুঝবো তার পিনতেল। তারানা মানে তার পিনতেল। আপার পথে দুইটা জিনিস আছে, পথে আছে প্লাস্টিক, পথে আছে পেট্রোল। পথে প্লাস্টিক, পথে পেট্রোল। প্লাস্টিক এবং পেট্রোল। কালোর গতে কাঁচ, কালোর গতে কাঠ। কাঁচ এবং কাঠ। গরুর গতে গন্ধ। আচ্ছা, তোমরা একটু দেখো তো, গন্ধকের ইংরেজিটা তোমরা বলতে পারো কিনা? গন্ধকের ইংরেজিটা কি? গন্ধককে আমরা কি দিয়ে মেইনলি বলি? সাদা সিরামিক, হালিমের হতে হীরক, খেতে কিছু নাই, চিকনে হচ্ছে চিনি। আচ্ছা, তাহলে ছন্দটা আমাদের জন্য কি? তারানা আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। তারানাতে টারপিন তেল, আপার পথে প্লাস্টিক পেট্রোল,
কালোতে কাঁচ কাঠ, গরুর গতে গন্ধ, গন্ধকে ইংরেজি সালফার। ভেরি ভেরি গুড। এখন মনে রাখবা এইখানে এই যে এই সালফার, সে আসলে সকল অধাতুকে প্রেজেন্ট করতেছে। প্রেজেন্টস অল অধাতু, ঠিক আছে, প্রেজেন্টস অল কি অধাতু। তার মানে কি এখানে যে কোনো অধাতু যদি তোমার দেয়, গন্ধকের জায়গায় মনে করো তোমাকে দিল ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন দিল, তারপর আর কি দিতে পারে, অধাতু কি কি আছে, ক্লোরিন, ফ্লোরিন, তারপরে অক্সিজেন, এগুলো সবাই কি হবে, এরা সবাই তড়িৎ অপরিবাহী, বা এই যে দেখো এখানে একটা সুন্দর নাম আছে ইনসুলেটর, এরা হবে তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর, ঠিক আছে। সাদাতে সিরামিক, হালিমে হীরক। আচ্ছা আমাকে একটু জানাও তো, হীরকে কার্বনের কোন সংকরণ অবস্থিত? হীরক তো কার্বনের একটা রূপভেদ, এটা আমরা জানি। হীরকে কার্বনের কোন সংকরণ অবস্থিত? হ্যাঁ আপু, সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের দেখবা কি যে যে ছন্দগুলো খুব প্লেন হয় ওগুলো না মনে থাকে না, যে ছন্দগুলো এরকম দেখা যায় যে একটা উদ্ভট ছন্দ, ওগুলাই মাথায় থাকে, যে সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল, দেখবে যে তোমার মাথায় এটাই ঘুরতেছে, সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল, সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। হ্যাঁ এই ছন্দের জন্য এটাই মেনে নাও যে সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। আচ্ছা এখানটা তোমরা একটু ভুল করে ফেলছো ভাইয়া আপুরা, হীরকে sp2 সংকরণ না, হীরকের সংকরণ হচ্ছে sp3, ঠিক আছে, sp3, হীরকের সংকরণ sp3, কিন্তু তোমরা যে sp2 সংকরণ বলছো সেটা তাহলে কিসের সংকরণ, সেটা হচ্ছে তোমার এই যে গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2, আর হীরকের সংকরণ হচ্ছে sp3। এই গ্রাফাইটে sp2 সংকরণের জন্য একটা মুক্ত ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবাহী, ঠিক আছে। আর sp3 যেহেতু থাকে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই, এরা হচ্ছে অপরিবাহী, কেমন? আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, আমরা যে উপরে তড়িৎ পরিবাহী ক্ষেত্রে ধাতু এবং আয়নিক যৌগ বলছিলাম, তাহলে সাথে আমরা আরেকটা জিনিসও অ্যাড করে নিই, গ্রাফাইট, তাই না, গ্রাফাইট, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া আছে গ্রাফাইট হলো একটি অধাতব পরিবাহী। এরপর আমরা নিচে চলে যাই, নিচে দেখো তড়িৎ পরিবাহী পদার্থকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, এখানে দুইটা জিনিস খেয়াল করো, এখানে তড়িৎ পরিবাহীকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি তোমাকে বলে মেকানিজমের ভিন্নতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী কয় প্রকার, খেয়াল করো তোমরা নিজেরাই দেখো, মেকানিজমের ভিন্নতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী দুই প্রকার, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী বা ইলেকট্রনের পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী, ঠিক আছে। খেয়াল করো তড়িৎ যে পরিবাহীকে 3 প্রকার, সুপরিবাহী, আমরা জানি সকল ধাতু সুপরিবাহী, পড়ানো বোঝানো কিছু নাই, ছোটবেলা থেকে পড়ে আসছি। অর্ধপরিবাহী কোনগুলো, দুইটা পদার্থ উদাহরণ দেওয়া আছে, আমরা মুখস্থ করে ফেলবো, একটা হচ্ছে তোমার সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। এরা কোন গ্রুপের মৌল দেখো, পর্যায় সারণী গ্রুপ 14A, সরি গ্রুপ 4A বা 14 এর মৌল হচ্ছে তোমার অর্ধপরিবাহী বা মেটালয়েড, ঠিক আছে, অর্ধপরিবাহী, মেটালয়েড বা সেমিকন্ডাক্টর, তিনটা নামে আমাদেরকে জানতে হবে। ওকে, এরপর দেখো সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর নামে কারা, এরা হচ্ছে তোমার সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড সমূহ সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে থাকে, ঠিক আছে। এখন খেয়াল করো সুপার কন্ডাক্টর হিসাবে যখন কাজ করছে, কেন এরা সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করছে, আমরা কি জানি তাপমাত্রা বাড়ালে পদার্থের রোধ বাড়ে, স্বাভাবিক নিয়মে তাপমাত্রা যখন তুমি বাড়াও পদার্থের রোধ বাড়ে এবং পরিবাহিতা কমে যায়। কিন্তু এই সুপার কন্ডাক্টরদের ক্ষেত্রে কি হয়, যখন তুমি তাপমাত্রা কমাইতে কমাইতে আমরা এমন একটা লেভেলে নিয়ে যাই যেখানে রোধটা 0 হয়ে যায়, মানে সুপার কন্ডাক্টর দেখো খুবই নিম্ন একটা তাপমাত্রায় এই পদার্থের কোনো বৈদ্যুতিক রোধ থাকে না। যখন রোধ তোমার থাকছে না ওই সময় কি হবে দেখো, পরিবাহিতা একদম ইনফিনিটি লেভেলে চলে যাবে, তাই না, এরাই হচ্ছে তখন সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে। ওকে, এখন দেখো দুইটা পদার্থ সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে, একটা হচ্ছে নিবেডিয়াম জার্মেনিয়াম আর একটা হচ্ছে ইউরেসিয়াম বেরিয়াম কপার অক্সাইড। আর যে তাপমাত্রায় নামাইলে পদার্থের রোধটা তোমার 0 হয়ে যাচ্ছে, সেই তাপমাত্রা হচ্ছে তোমার সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা, ঠিক আছে। এই দুইটা পদার্থের সন্ধি তাপমাত্রার মান তোমার দেওয়া আছে দেখো 23.2 কেলভিন আর এটা হচ্ছে 90 কেলভিন, এটা একটু মুখস্থ করতে হবে, কেমন?
তাহলে আমাকে বলো এই কথাটা সত্যি কি মিথ্যা? সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় শক্তির কোনরূপ অপচয় হয় না, সত্যি নাকি মিথ্যা আমাকে একটু জানাও। আচ্ছা, সত্যি। এই যে দেখো তোমার এই লাইনটা একটু উপরেই বলে দেওয়া আছে যে সুপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনো ধরনের শক্তির অপচয় হয় না, ঠিক আছে। এরপরে খেয়াল করো, তড়িৎ মেকানিজমের ভিত্তির উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ধাতব পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওই যে মনে আছে শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম আয়নিক যৌগ তড়িৎ পরিবাহী। আয়নিক যৌগ কেমন তড়িৎ পরিবাহী? এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে আয়নিক যৌগ। মনে রাখবে ধাতব পরিবাহীতে দেখো এই যে সঞ্চালনশীল ইলেকট্রন থাকে যারা তড়িৎ পরিবহন করে থাকে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন করে কারা? এই যে আয়ন গুলো, ঠিক আছে। আয়নগুলো যাদের থেকে মুক্ত হয়ে সঞ্চরণশীল হয় থাকে বলে এরা তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে আপু আয়নিক যৌগ কি সবসময় তড়িৎ পরিবহন করবে? না, আয়নিক যৌগ যদি সবসময় তড়িৎ পরিবহন করতে, খেয়াল করো তোমরা লবণ খাও তাই না, লবণ কিন্তু তড়িৎ পরিবহন করবে। কখন আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করবে? গলিত বা জলীয় দ্রবণে আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করবে, এটা খুব ভালো করে মনে রাখবে। গলিত বা জলীয় দ্রবণ ছাড়া আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করবে না। এখন খেয়াল করো সকল সমযোজী যৌগ কি তড়িৎ অপরিবাহী? আপু আমরা তো ওই যে পানি দিয়ে ভেজে হাত দিয়ে লাগাইলে, বিদ্যুতে লাগাইলে আমরা সব খাই, কেন? পানি তো সমযোজী যৌগ। এখানকার জিনিসটা কি দেখো, পোলার সমযোজী যৌগ সমূহ তড়িৎ পরিবাহী, ঠিক আছে। তাহলে কারা? আয়নিক যৌগের গলিত বা জলীয় দ্রবণ। আর কোন ধরনের সমযোজী যৌগ? পোলার সমযোজী যৌগ, যেরকম এটা একটা উদাহরণ তোমাদের সবার সামনে আছে, পানি, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের কাছে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখানটা খেয়াল করো, এই জায়গাটা একটা প্রথম কনফিউশন। এখানটায় বলছে তড়িৎ বিশ্লেষণ শ্রেণী বিভাগ, তড়িৎ বিশ্লেষণ কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণীতে বিভক্ত। ওকে, এখানটায় দেখো তড়িৎ বিশ্লেষণ পদার্থ কয় প্রকার? দুর্বল তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ 2 প্রকার, ঠিক আছে। এই ধরনের যদি প্রশ্ন হয়, এগুলো একটু কনফিউজিং প্রশ্ন। এগুলো আসলে প্রশ্নকর্তার উপরে নির্ভর করবে যে সে আসলে কোনটাকে উত্তর হিসাবে গ্রহণ করছে, ঠিক আছে। আমরা চেষ্টা করব সব থেকে যেটা শুদ্ধ সেটাকে উত্তর রাখার, এবং আমার মতে তোমরা এটা 2 প্রকার দিলেই ভালো করবে, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো তড়িৎ বিশ্লেষণ হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষণ, দুর্বল তড়িৎ বিশ্লেষণ। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সবল তড়িৎ বিশ্লেষণ কত পার্সেন্ট আয়নিত হয়? 70 থেকে 100% আয়নিত হয়। আর দুর্বল তড়িৎ বিশ্লেষণ কয় পার্সেন্ট আয়নিত হয়? 1 থেকে 10% আয়নিত হয়। এটা একদম ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এই চ্যাপ্টার আসলে অনেকগুলো প্রকারভেদ আছে, এই কারণে আমি এই চ্যাপ্টারের প্রকারভেদ গুলো শেষে একটা ছোট্ট করে টেকনিক বলে দিব। শুরুতেই খেয়াল করে দেখো টেকনিকটি আমি একটু বলি। কেউ কেউ হবে 2 প্রকার এই চ্যাপ্টারে, কেউ কেউ হবে 3 প্রকার, ঠিক আছে। হয় 2 প্রকার হবে, নয় 3 প্রকার হবে। তুমি মনে রাখবে 2 প্রকার কারা কারা আর 3 প্রকার কারা কারা, রাদার দেন এই যে ধাতব, সরি, তড়িৎ পরিবাহী 3 প্রকার, এভাবে মনে রাখা থেকে 3 প্রকার কারা কারা, তড়িৎ পরিবাহী, অমুক তমুক, এভাবে মনে রাখা কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার। সো যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা যখন দেখবা যে অনেক বেশি প্রকারভেদ আছে, এইভাবে শর্ট করে নিবা, ঠিক আছে। ধাতব আয়নিক যৌগ 70 থেকে 100% আয়নিত হয়। আর সরি আয়নিক যৌগ বলতেছি, সবল তড়িৎ বিশ্লেষণ, দুর্বল তড়িৎ বিশ্লেষণ হচ্ছে 1 থেকে 10% আয়নিত হয়। এরপর দেখো জেনে রাখো ইনফরমেশন, এই জায়গাগুলো আমি তোমাদেরকে অলরেডি পুড়িয়ে দিয়েছি, তোমরা একবার একটু ভালো করে রিডিং করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে দেখতে হবে, এখান থেকে ট্রু ফলস আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ। এই যে আগের পেজে আমি এই জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কেমন। আর এখান থেকে দেখো লাস্টের পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করো, পারদ তরল ধাতু হলো এটি ইলেকট্রনীয় পরিবাহী। তোমাদের প্রশ্ন কি হবে, একমাত্র তরল ধাতু যা ইলেকট্রনীয় পরিবাহী, উদাহরণ কি? তোমাদের উত্তর কি হবে? পারদ, ঠিক আছে। আচ্ছা আপু 2-3 দিয়ে কি বললাম? আমি 2-3 দিয়ে বললাম যে যখন তোমরা একটা জিনিসের ক্লাসিফিকেশন করবা তখন এভাবে করবা যে 2 প্রকার
এরপরে হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? 2 প্রকার 3 প্রকার। 2 প্রকার কারা কারা সেটা তুমি একটা ছক করে লিখে নিলা, 3 প্রকার কারা কারা সেটা তুমি একটা ছক করে লিখে নিলা। সেক্ষেত্রে দেখো মনে রাখাটা সহজ হবে তোমাদের জন্য। কেমন? আমি এটাই বলেছি, এটা কোনো চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশন না, এটা হচ্ছে পড়ার একটা ছোটখাটো টেকনিক। কেমন? আচ্ছা, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য খেয়াল করো। ধাতব পরিবাহী কারা কারা তড়িৎ পরিবহন করছে? ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করছে, আমি একটু আগে তোমাদেরকে পড়িয়েছি। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে হচ্ছে আয়ন দিয়ে। তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহী রোধ বাড়ে, সুতরাং পরিবাহিতা কি হবে? কমবে, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এদেরকে আয়ন নিতে হতে হবে, তাই না? মুক্ত আয়ন দিয়ে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীরা তড়িৎ পরিবহন করে থাকে। এখন আয়নিত হতে হলে তাদের কি করতে হবে? আয়নিত হওয়া এক ধরনের রাসায়নিক বিক্রিয়া না? আয়নিত হওয়া is a type of chemical reaction, তাই না? আমরা কি জানি? রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ তাপমাত্রা বাড়ালে কি হয়? বৃদ্ধি পায়। তোমরা পড়ে আসছো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ 2 থেকে 3 প্রকার বাড়ে। প্রকারভেদ চারটি একটু ভিন্ন আপু। ভাই আমি এই কথাটা অলরেডি 3 বার বলে দিয়েছি, প্রকারভেদ চারটি একটু ভিন্ন, এই কারণে আমরা প্রেফার করব 2 প্রকার দেওয়াটা, ঠিক আছে? এখানে 3 শ্রেণী, প্রকারভেদ চারটি 2 শ্রেণী, আমরা প্রেফার করব 2 প্রকার দেওয়া, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, কেমিক্যাল রিঅ্যাকশন, তাপমাত্রা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। সুতরাং যখন তাপমাত্রা বাড়ছে তখন কি হচ্ছে? আয়নিত হওয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। এখন আয়নিত হওয়ার হার যদি বৃদ্ধি পায়, আয়নের নাম্বার যদি বাড়ে, তাহলে তোমরাই বলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তাপমাত্রা বাড়ালে তড়িৎ পরিবাহ বাড়বে না কমবে? তড়িৎ প্রবাহ বাড়বে না কমবে? খেয়াল করো, তাহলে তাপমাত্রা বাড়লে অবশ্যই আয়নিক পরিবাহীতে বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ প্রবাহ বাড়বে, অর্থাৎ তাপমাত্রার সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক সমানুপাতিক। কেমন? এরপরে খেয়াল করে দেখো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে 2 প্রকার, আমরা জানি ভৌত রাসায়নিক। এখন ধাতব পরিবাহীতে যে তড়িৎ পরিবহন হয়ে থাকে সেখানে কোনো রকমের তড়িৎ বিশ্লেষণ হয় না, তাই এটা হচ্ছে ভৌত। কিন্তু তড়িৎ বিশ্লেষ্যতে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে রাসায়নিক, কারণ এটা রাসায়নিক বিক্রিয়া, অলরেডি তোমরা জানো। এর পরের পয়েন্টটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো প্রযোজ্য সূত্র, ধাতব পরিবাহীর জন্য প্রযোজ্য সূত্র কি? অবশ্যই এবং অবশ্যই কুলম্বের সূত্র। আর তড়িৎ বিশ্লেষণের জন্য প্রযোজ্য সূত্র কি? ফ্যারাডের সূত্র। এখন তুমি বলতে পারো আপু আপনি কেন ওহমটা লিখছেন? এখন বইয়ে তোমাদের কিছু কিছু জায়গায় একটা কথা বলা আছে, দেখো আমি নিচে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই পয়েন্টটা, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলে। খেয়াল করেছো? ওহমের সূত্র মেনে চলে, এই কথাটা কিন্তু তোমাদের বইয়ে বলা আছে। এই কারণে ওহম কথাটা আমি এখানে ইনক্লুড করেছি। মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত, ভালো করে শুনে নাও, বারবার এখানে কোনো কনফিউশন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার অপশনে ফ্যারাডে দেওয়া আছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ততক্ষণ পর্যন্ত ফ্যারাডে সূত্র মেনে চলে। ফ্যারাডে অপশনে থাকা মানে চোখ বন্ধ করে তুমি দাগায় দিবা ফ্যারাডে, চোখ বন্ধ করে দাগায় দিবা ফ্যারাডে, ফ্যারাডে থাকলেই ফ্যারাডে উত্তর। কিন্তু যদি তোমার অপশনে ফ্যারাডে না থাকে, ওহম থাকে, তখন তোমার উত্তর কি হবে? তখন তোমার উত্তর হবে ওহম। কেমন? আচ্ছা, তড়িৎ প্রবাহী, তড়িৎ প্রবাহী কি আপু? তড়িৎ পরিবাহী। আচ্ছা দেখো, তড়িৎ পরিবাহী 3 শ্রেণীতে বিভক্ত। মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী 2 প্রকার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 2 প্রকার। তুমি এখন কি জানতে চাইছো তুমি নিজেই দেখো, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, ধাতব পরিবাহী কয় প্রকার? ধাতব পরিবাহী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সকল ধাতু এবং গ্রাফাইট, আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে গলিত বা দ্রবীভূত আয়নিক যৌগ এবং পোলার সমযোজী যৌগ, এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে? এটা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি। তাহলে সবাই এর কাছে কি এই পার্থক্যের চারটা ক্লিয়ার? এই পার্থক্যের চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন তোমাদের ডেইলি এক্সামে আসবে। এরপর দেখো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, এখান থেকে তোমরা শুধুমাত্র 2টা জিনিস পড়বা। একটা দেখো রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম, ওকে? আর আরেকটা হচ্ছে তোমার পরিবাহিতার একক কি? সিমেন্স। এখন খেয়াল করে দেখো, রোধ হচ্ছে এমন একটা রাশি যে সিজিএস পদ্ধতিতে একক এবং এসআই পদ্ধতিতে একক দুটাই সেম। সেটা কি? সেটা হচ্ছে ওহম। তাহলে রোধের একক কি?
ওহম। সিজিএস পদ্ধতি বলুক আর এসআই পদ্ধতি বলুক, পরিবাহিতার একক সিমেন্স, এটা এসআই পদ্ধতিতে। পরিবাহিতার সিজিএস পদ্ধতিতে এককগুলার খেয়াল করো, ওহম ইনভার্স 1, বা এই জিনিসটাকে তুমি যখন উল্টা করে রাখো এম এইচ ও, মহ, ঠিক আছে, দুটোই তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতার একক। কেমন? এরপরে খেয়াল করে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা কয় প্রকার। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা হচ্ছে 3 প্রকার। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা হচ্ছে 3 প্রকার। কি কি? এটাকে আমরা মনে রাখবো এটিএম মেশিনে। খেয়াল করো এটিএম মেশিন থেকে যেরকম টাকা আসে, এটা একটা টাকা উৎপাদনকারী প্রশ্ন, ঠিক আছে, এইখান থেকে দেখবে একটা প্রশ্ন হবে। তাহলে এই এটিএম মেশিনের অ্যাব্রিভিয়েশনটা আমরা শিখে নিই এখানে। এটিএম মেশিনের অ্যাব্রিভিয়েশন আমার এই চ্যাপ্টারের জন্য কি? এই চ্যাপ্টারে এ এর জন্য হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, টি এর জন্য হচ্ছে তুল্য পরিবাহিতা, এবং এম এর জন্য হচ্ছে মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা, ঠিক আছে। এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, টিটি হচ্ছে তুল্য পরিবাহিতা, এমটি হচ্ছে মোলার পরিবাহিতা। খেয়াল করো মোলার, মোলাল না কিন্তু মোলার। এখন এই জিনিসগুলাকে তোমার কি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, কাপ্পা, লামডা, মিউ, এই জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তোমাদের এরকম প্রশ্ন হয়ে থাকে আপেক্ষিক পরিবাহিতাকে নিচে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করে দেখো এখান থেকে তুমি কি কি জিনিস পড়বা। আপেক্ষিক পরিবাহিতার এককের নাম পড়তে হবে, এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে একক, ঠিক আছে। এই চারটা তোমাদের কম্পেনিয়ন বুকে দেওয়া আছে। এখানে এককটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। আর এটা দেখো সংজ্ঞার কি পয়েন্ট। সংজ্ঞার কি পয়েন্ট বলতে আমরা কি বুঝি, যে একটা বা দুটা পয়েন্ট মনে রাখলে আমরা পুরো সংজ্ঞাটা মনে রাখতে পারবো। তোমরা খেয়াল করে দেখবে বইয়ে আপেক্ষিক পরিবাহিতার সংখ্যাটা অনেক বড় করে দেওয়া আছে, এত বড় করে পড়ার দরকার নেই। মনে রাখবা 1 সেন্টিমিটার কিউব বা 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার, এই টার্মটা যদি থাকে তাহলে সে কি ধরনের পরিবাহিতা? আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে। যদি 1 গ্রাম তুল্যভর এই কথাটা উল্লেখ থাকে তাহলে সে কি রকমের পরিবাহিতা? সে হচ্ছে তুল্য পরিবাহিতা। দেখো তুল্য ভর উল্লেখ আছে, তুল্য পরিবাহিতা। আর যদি শুধুমাত্র 1 মোল পদার্থ উল্লেখ থাকে তাহলে সে কি রকম পরিবাহিতা? সে হচ্ছে মোলার পরিবাহিতা। তাহলে পরিবাহিতার সংখ্যা যতই বড় হোক না কেন আমরা অ্যান্সার করব কি দেখে, এখানে 1 সেন্টিমিটার কিউব কি আছে তাহলে তুল্য আপেক্ষিক পরিবাহিতা। 1 গ্রাম তুল্য ভর কি আছে তাহলে তুল্য পরিবাহিতা। 1 মোল পদার্থ কি আছে তাহলে মোলার পরিবাহিতা। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এরপরে দেখো আপেক্ষিক পরিবাহিতা বা কে বা কাপ্পা, একে কি দিয়ে প্রকাশ করা হয়? কাপ্পা হচ্ছে 1/ρ, বা কাপ্পা ইজ ইকুয়াল টু এল ইন্টু স্মল এল, এটা কিন্তু স্মল এল 1 না, ডিভাইডেড বাই এ। এই সমীকরণটা কিন্তু ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, এই সমীকরণটা থেকে প্রশ্ন হতে পারে। যেহেতু আপেক্ষিক পরিবাহিতার সমীকরণটা ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, সেহেতু আমরা তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার সমীকরণটাও একটু দেখে রাখবো। খেয়াল করো তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতার ইকুয়েশন কিন্তু সব সেম, কাপ্পা কাপ্পা 1000 1000। শুধু নিচে দেখো এই যে একটু আগে বলছিলাম না 1 গ্রাম তুল্য ভর, এই সিটা দিয়ে বোঝানো হচ্ছে 1 গ্রাম তুল্য ভর। আর এমটা কি? 1 মোলার, 1 মোল পদার্থ 1 মোল হচ্ছে তোমার নিচে। এটাই হচ্ছে তোমার তুল্য পরিবাহিতার সমীকরণ আর আপেক্ষিক পরিবাহিতার সমীকরণের পার্থক্য। এরপরে দেখো তোমাদের বইয়ে একটা ইনফরমেশন আছে, নিউ বুকে 543 নাম্বার পেজে, ওল্ড বুকে 513, সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে রিডিং দিয়ে পড়ে নিবা, ঠিক আছে। এখানে 7টা বিষয় আছে, 7টা বিষয়ের নাম একবার একটু ভালো করে রিডিং দিয়ে দেখবা। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ খেয়াল করো, ডাই ইলেকট্রিক ধ্রুবক। খেয়াল করো ডাই ইলেকট্রিক ধ্রুবক দিয়ে আমরা আসলে কি বুঝি? একটা পদার্থ কত বেশি তড়িৎ বিশ্লেষ্য হবে সেটা একটা পরিমাণ হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। একটা পদার্থে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি সে তত বেশি তড়িৎ বিশ্লেষিত হয়ে থাকবে। ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যত বেশি সে তত বেশি তড়িৎ বিশ্লেষিত হয়ে থাকবে। তার মানে কি? যা ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বেশি সে সবল তড়িৎ বিশ্লেষ্য না দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? সে অবশ্যই সবল তড়িৎ বিশ্লেষ্য, কারণ ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বেশি, বেশি আয়নিত হয়। আমরা জানি সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে 70 থেকে 100% আয়নিত হয়, তাই না?
আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য মাত্র 1 থেকে 10% আয়নিত হয়। তাহলে যার ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বেশি সে তত বেশি আয়নিত হবে। ঠিক আছে, এখন খেয়াল করো ডাইইলেকট্রিক ধ্রুবকের মান পানির ক্ষেত্রে কত 80 আর মিথাইল অ্যালকোহলের জন্য কত 30। পানি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 80, মিথাইল অ্যালকোহলের মান 30। এই দুইটা পয়েন্ট হচ্ছে তোমাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে পানিতে কোনটা বেশি আয়নিত হবে? পানিতে বেশি আয়নিত হবে সরি কোন তড়িৎ বিশ্লেষণটি বেশি আয়নিত হবে, পানি না অ্যালকোহল? অবশ্যই পানি, কারণ পানি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বেশি। ঠিক আছে, এটা আসলে এই অনুচ্ছেদের ভিতরেই আছে, তোমার 4.2.1 অনুচ্ছেদের ভিতরে জেনে রাখো, ইনফরমেশনের ভিতরে এইটুকু পাবা। ঠিক আছে, এরপর ওই একই অনুচ্ছেদ 4.2.1 এর একেবারে শেষের দিকে তোমার খেয়াল করো, এখানে একটা জেনে নাও তথ্য আছে, এটা খুব মনোযোগ দিয়ে শোনো, নিজে থেকে পড়তে গেলে কনফিউজড হয়ে যাবা। জেনে নাও তথ্যে একটা জিনিস মনে রাখবা, তোমরা একটা টাকার কথা চিন্তা করো, একটা 10 টাকার নোট কিন্তু সবসময় 10 টাকাই নোটই থাকবে। একটা 10 টাকার নোট ওই ফেসবুকে শেয়ার দেখো আর যাই দেখো, 1000 বার তুমি শেয়ার দাও আর গাছের মাটির তলায় পুঁতে রাখো, গাছও হবে না, ওই শেয়ার দিলে তোমার টাকাও বাড়বে না। এই যে এই টাকাটাই হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য, এটার পরিমাণ সবসময় নির্দিষ্ট থাকবে। ঠিক আছে, এবং তড়িৎ বিশ্লেষ্যতা তোমার নির্দিষ্ট থাকবে, পরিমাণ নির্দিষ্ট, তড়িৎ বিশ্লেষ্যতা নির্দিষ্ট, কিন্তু আর কোনো কিছুই নির্দিষ্ট না। যেরকম মনে করো একটা সোডিয়াম ক্লোরাইড 5 গ্রাম তুমি নিচ্ছ, এই 5 গ্রাম কিন্তু কখনো বাচ্চাদের 10 গ্রাম হয়ে যাবে না, 5 গ্রাম 5 গ্রামই থাকবে, কিন্তু তুমি 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 5 লিটার পানিতেও নিতে পারো, 10 লিটার পানিতেও নিতে পারো। তুমি যদি 5 লিটার পানিতে নাও সেক্ষেত্রে কি আয়তনটা সেম থাকবে? 10 লিটারে নিলে তার সাথে তুলনা করলে আয়তন কিন্তু সেম থাকবে না। আয়তন যদি সেম না থাকে সেক্ষেত্রে তোমার তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতাও সেম থাকবে না। ঠিক আছে, ঘনমাত্রাও সেম থাকবে না। আমি এত কিছু মনে রাখতে যাব না, আমি কি মনে রাখবো? দুইটা জিনিস মনে রাখবো, তড়িৎ বিশ্লেষ্যের কি নির্দিষ্ট? পরিমাণ এবং তড়িৎ বিশ্লেষ্য ইটসেলফ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য ইটসেলফ নির্দিষ্ট এবং তড়িৎ বিশ্লেষ্য পরিমাণ নির্দিষ্ট, আর বাদ বাকি সব অনির্দিষ্ট। ঠিক আছে, এরপরেরটা দেখো 4.2.2, এটা আমি লিখে দিয়েছি, লাগবে না। ঠিক আছে, এটা নিয়ে পড়তে কনফিউজড হয়ে যেও না, কেমন? লাগবে না। এখন খেয়াল করে দেখো, এইখান থেকে যদিও লাগবে না, কিন্তু গুহ স্যারের বই একটা খুব সুন্দর চার্ট দেওয়া আছে, এই চার্টটা আমি তোমাদের কম্পেনিয়ন বুকে রেখে দিয়েছি, যারা অতি আগ্রহী তারা শুধুমাত্র ওই চার্টটাই করতে পারো, আর কোনো কিছু তোমাদের এক্সট্রা করার দরকার নাই। এরপরে খেয়াল করে দেখো 4.3 নাম্বার পরিচ্ছেদে চলে আসে। ঠিক আছে, 4.3 নাম্বার পরিচ্ছেদে চলে আসো। 4.3 নাম্বার পরিচ্ছেদে দেখো, একটু আগে আমরা কি বলেছিলাম, সবল তড়িৎ বিশ্লেষ্যে কত % আয়নিত হয়? একটা সবল তড়িৎ বিশ্লেষ্যে 70 থেকে 100% আয়নিত হয়, তাই না? আর একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যে 1 থেকে 10% আয়নিত হয়। আমরা কিন্তু তখন কোনো উদাহরণ পড়ি নাই, আমরা এই পরিচ্ছেদে সবল তড়িৎ বিশ্লেষ্য আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণটা করে থাকবো, কেমন? খেয়াল করে দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণে কি কি পড়বো আমরা? আয়নিক যৌগ, সবল অ্যাসিড এবং সবল ক্ষার, সবল তড়িৎ বিশ্লেষ্য। আয়নিক যৌগ, সবল অ্যাসিড, সবল ক্ষার, সবল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, একটা মিনিট, আমরা তোমাদেরকে বললাম যে পেজ নাম্বার না মিললে প্যানিক করো না, তোমরা এই যে পেজ নাম্বার কত আলোচনা সমালোচনা করতেছ, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? পরে তো আবার তোমরা কমেন্ট করে বলবা যে আপু আপনি কি বলছিলেন, ব্যাপারটা আর একবার একটু রিপিট করেন। তোমরা একটু আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনো, তোমাদেরকে তো দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে, তোমরা তখন মিলিয়ে নিও ব্যাপারটা। ঠিক আছে, আর অনুচ্ছেদ নাম্বার এই যে 4.3, আর এটা হচ্ছে 4.2.1 এর একেবারে শেষে আছে, 4.2.2 যেখানে শুরু হয়েছে তার আগে আছে এই জিনিসটা। তারপরও তোমরা কেন বই খুঁজে পাবা না ভাইয়া আপুরা? তোমরা কি বই আগে কখনো পড়ো নাই? পড়ছো তো, বই তো পড়ছো, তাহলে বই যেখানে বই বললেই তো তোমরা বই খুললেই খুঁজে পাওয়ার কথা, তাই না? এখন আসো 4.3, বিভিন্ন দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতার পার্থক্য। তাহলে কি কি আছে দেখো, আয়নিক যৌগ, সবল অ্যাসিড, সবল ক্ষার, মনে রাখবা সবল অ্যাসিড, সবল ক্ষার এবং আয়নিক যৌগ তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য।
এটা কিন্তু একটা সারফেস রুল। আমরা জানি সব রুলেরই কিছু না কিছু ব্যতিক্রম আছে, এই রুলেরও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে আমরা তাহলে একটা ছন্দ দিয়ে দেখে নিই, একটু পরে একটা ছন্দ দিয়ে দেখে নিব। তার আগে এখানকার কথাগুলো দেখো, শেষ করে নিই। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা? দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাই না? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, রাইট? এখন খেয়াল করে দেখো, সবল অ্যাসিড বলতে আমরা সাধারণত কাদেরকে বুঝি, মনে আছে কিনা তোমাদের? এটা 9-10 এ পড়া। সবল অ্যাসিড বলতে আমরা সাধারণত ধাতব বা অজৈব অ্যাসিড গুলাকে বুঝি। আর দুর্বল অ্যাসিড বলতে আমরা বুঝি জৈব অ্যাসিড গুলাকে, তাই না? মনে আছে আশা করি তোমার। তার মানে যে কোনো জৈব অ্যাসিড যদি তোমার এক্সাম্পলে দেওয়া থাকে সেটা কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য হবে? সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। আর যে কোনো অজৈব অ্যাসিড দেওয়া থাকলে সেটা হবে সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, খেয়াল করো। আর একটু আগে আমি বলছিলাম কোন ধরনের সমযোজী যৌগ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে, তারা হচ্ছে পোলার সমযোজী যৌগ, তাই না? পোলার সমযোজী যৌগ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। খেয়াল করো এখানে কিন্তু ওই কথাটাই একটু ঘোরায় পড়ছে, সেটা কি? অপোলার সমযোজী যৌগ বা আংশিক পোলার সমযোজী যৌগ কখনোই আয়নিত হবে না, সুতরাং তার তড়িৎ বিশ্লেষ্য হবে না বা অবিশ্লেষ্য বলা হয়। তার মানে আংশিক পোলার গুলো অবিশ্লেষ্য। ঠিক আছে, এখন তাহলে আমরা উদাহরণগুলো একটু মুখস্থ করে নিই। দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য কি উদাহরণ দেখো? হ্যাঁ, আমি বলে দিয়েছি এটা সারফেস রুল, এই রুলে ব্যতিক্রম সম্ভব। ওই ব্যতিক্রম গুলো আমরা এখন খেয়াল করব। যে ওই যে আমরা একটা সারফেস রুল পড়লাম যে অজৈব অ্যাসিড গুলো সবল এবং জৈব অ্যাসিড গুলো দুর্বল, তার ব্যতিক্রম কোনগুলো? এই যে তোমাদের জন্য আমি নিউমোনিক রেডি করে আনছি, এই নিউমোনিকটা তোমরা কম্পেনিয়ন বুকে পাবো। ঠিক আছে, নিউমোনিকটা কি দেখো? সফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবানো। ঠিক আছে, সফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ, দেখো শর্তে আমরা বুঝবো হচ্ছে সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, শর্তে আমরা বুঝবো সালফিউরাস অ্যাসিড। আমি আরেকটু জুম করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। শর্তে তাহলে আমরা কি বুঝবো? সালফিউরাস। এখন সালফিউরাস, খেয়াল করো সালফিউরিক না কিন্তু, এটা সংকেত হচ্ছে H2SO3। ঠিক আছে, সালফিউরাস। ফরতে আমরা কি বুঝবো? ফসফরিক। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। ঠিক আছে, H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিড H2CO3। খেয়াল করো এরা কিন্তু সবাই অজৈব, কিন্তু এরা আবার কি? দুর্বল। তাহলে আমাদের এদিকে একটু ভালো করে মনে রাখতে হবে। শফিক দেখো কত পাজি একটা লোক, সে একে তো অজৈব কিন্তু সে কাজ করতেছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, সে আবার অ্যামোনিয়াকে ইথারকে অ্যামোনিয়াতে হাফ চুবাই ফেলছে। অ্যামোনিয়াতে চুবাইলে কেউ বাঁচবে বলো? সে কত বড় শয়তান। ঠিক আছে, এখন দেখো এই ইথার দিয়ে আমরা কি বুঝবো? ইথানোয়িক অ্যাসিড। মনে রাখবা এই ইথানোয়িক অ্যাসিডটা রিপ্রেজেন্ট করতেছে কাকে? ইথানোয়িক অ্যাসিড রিপ্রেজেন্ট করতেছে সকল জৈব অ্যাসিডকে। ঠিক আছে, এরপরে খেয়াল করো অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো অ্যামোনিয়া হাফ হাইড্রোজেন ফ্লোরাইড এবং চুবালো চুনের পানি। চুনের পানির সংকেতটা একটু ভুল আছে, এটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করে দেখো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের জন্য আমরা কোন ছন্দ পড়বো? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের জন্য তোমাদের খুব সহজে মনে থাকবে। ঠিক আছে, রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল, সারাদিন ফেসবুকে কমেন্ট করতেছো। রাইসার কমেন্ট দেখে মজনু তো পাগল হবে, ও তো এমনিতেই আধা পাগল মানুষ। রাইসার কমেন্ট দেখে সে আরো ফুল পাগল হয়ে গেছে। ঠিক আছে, রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল। দেখো রাইসার রতে কি হবে? রাবার। ঠিক আছে, রাইসার রতে রাবার। ইতে দেখো ইথানল। শতে কি হবে? সুক্রোজ। রাইসার রতে রাবার, ইতে ইথানল, আর শতে হচ্ছে সুক্রোজ। কেমন? এখন খেয়াল করো কমেন্ট দিয়ে কি কি আছে। কমেন্টে আছে 4টা জিনিস, কতে কাঠ, কতে কাঁচ, কতে ক্লোরোফর্ম, কতে কার্বন, টেট্রাক্লোরাইড। এই 4টা জিনিস। ঠিক আছে, কাঠ, কাঁচ, ক্লোরোফর্ম, কার্বন, টেট্রাক্লোরাইড। মজনুর মতে হচ্ছে মিথানল, আর পাগলের পানি। খেয়াল করো একটু আগে পানি ডাই ইলেকট্রিক ধ্রুবক কত বলছিল, তোমাদের কি মনে আছে পানি ডাই ইলেকট্রিক ধ্রুবকটা? কি জানি কমেন্ট করছে, আমার বন্ধুর কাজিনের মামার ভাইয়ের নাম শফিক। ওই যে টিপিক্যাল আন্টিরা কথা বলে না, যে আমার অমুকের তমুকের তমুকের তমুক এবার ঢাকা ভার্সিটিতে চান্স পেলো। কমেন্টটা দেখে আমার ঠিক ওই কথাটা মনে হলো, বুঝছো? আচ্ছা হ্যাঁ, পানি ডাইলেক্ট্রিক ধ্রুবক হচ্ছে 80, এটাই আমি আসতেছি। খেয়াল করো যদি তোমার শুধু পানি কথাটা থাকে তাহলে এটা তড়িৎ বিশ্লেষ্য হবে।
কিন্তু যদি তোমার পানির পাশে ব্র্যাকেটে বিশুদ্ধ কথাটা উল্লেখ থাকে, যেটা এখানটায় আছে যে বিশুদ্ধ, এই বিশুদ্ধ পানি তড়িৎ অবিশ্লেষ্য হবে। ঠিক আছে, মনে রাখবা। ঠিক আছে, এবং প্রকৃতিতে আসলে বিশুদ্ধ পানি পাওয়া যায় না। আমরা যে পানি ব্যবহার করি না কেন, এই যে পানি খাচ্ছ, এটা পিওর পানি, এটা আমিও এগ্রি করবো, এই পানি পিওর পানি, কিন্তু খেয়াল করবা এই পানির কনস্টিটিউয়েন্টে অনেকগুলো ইলেকট্রোলাইট আছে। তোমার এখানে কি কি আছে, ফ্লোরাইড আছে, ম্যাঙ্গানিজ আছে, ঠিক আছে, এরকম অনেক ইলেকট্রোলাইট থাকে। কিন্তু ইলেকট্রোলাইট গুলো থাকে দেখে এই পানিটা হচ্ছে তোমার রসায়নের ভাষায় এই পানিটাকে আমরা বিশুদ্ধ বলবো না। ঠিক আছে, এই পানিগুলো সাধারণত তড়িৎ বিশ্লেষ্য হয়। কিন্তু যদি বিশুদ্ধ পানি থাকে তোমার অপশনে, বিশুদ্ধ কথাটা উল্লেখ থাকে চোখ বন্ধ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, পানি তড়িৎ অবিশ্লেষ্য হবে। আমি সবার কাছে পরিষ্কার করতে পেরেছি, আশা করি পরিষ্কার। ঠিক আছে, এরপর দেখো 4.3.1 তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ এবং তাদের একক সমূহ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ এবং তাদের একক সমূহ। খেয়াল করো, ব্যবহৃত পদ, ভাইয়া তোমরা কই আছে বলা দরকার নাই, তোমাদের যদি কই আছে প্রশ্ন খুব জানতে ইচ্ছা করে, তোমরা নিজের চোখে দেখে নিতে ইচ্ছা করো, পুরো বইটা একবার একটু রিডিং করো। আমি বইয়ের বাইরে থেকে একটা সিঙ্গেল কথা বলতেছি না। বইয়ের বাইরে থেকে, হাজারি স্যারের বইয়ের বাইরে যদি আমি কোনো কথা বলে থাকি, আমি তোমাদেরকে সেই রেফারেন্স ক্লাসের লেকচারেই বলে দিব। ঠিক আছে, খেয়াল করো, এখান থেকে কি পড়তে হবে, আমার তড়িৎ সংজ্ঞা এবং একক। এই জিনিসটা না তোমরা ফিজিক্সেও পড়ছো, ছোটবেলা থেকে এত পড়ে আসতেছো যে ডিটেলসে বুঝাই দেওয়ার কিছু নাই। ঠিক আছে, তো এখান থেকে আমি শুধু তোমাদের একটা জিনিস খেয়াল করতে বলবো। খেয়াল করো, তড়িৎ প্রবাহের ক্ষুদ্রতম একক যদি তোমাকে বলে, তাহলে তোমার একক কি হবে, কুলম। ঠিক আছে, ক্ষুদ্রতম একক মানে কুলম। তাহলে বৃহত্তম এককে একক হচ্ছে ফ্যারাডে। ঠিক আছে, ক্ষুদ্রতম একক কুলম, বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে। এরপরে খেয়াল করে দেখো, বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে কুলম, কিন্তু বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা খেয়াল করো। তড়িৎ পরিমাপের একক কি, কুলম, আর তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটা কি, তড়িৎ বিশ্লেষণের সূত্র হচ্ছে তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, বা তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। তার মানে কি, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ডাব্লিউ এর সমানুপাতিক টু কিউ। আচ্ছা, খেয়াল করে দেখো, ডাব্লিউ এর সমানুপাতিক টু কিউ, এখান থেকে আমরা ডিরাইভ করে পাইছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। তোমার পরীক্ষা প্রশ্ন হয়তো বা জিনিসটা সরাসরি নাও দিতে পারে, তোমার পরীক্ষা প্রশ্ন দিতে পারে জেড ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই আই টি। এটা কি সত্যি নাকি মিথ্যা? ঠিক আছে, তুমি বলবে যে নিজে কোন সমীকরণটি ভুল, এরকম একটা সমীকরণ দিয়ে দিল। দেখো এই সমীকরণটা কিন্তু সঠিক। এই কারণে আমাদের একটা সমীকরণ খুব ভালোভাবে দেখে রাখতে হবে, যেন সমীকরণটা থেকে যদি হর লব পাল্টায় দেয় বা সাইড চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে যেন আমরা জিনিসটা ভালোভাবে ধরতে পারি। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, তড়িৎ বিশ্লেষণের তুল্যাঙ্ক হচ্ছে গ্রাম পার সরি, এইখানে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, হ্যাঁ আমি এই চ্যাপ্টারের ম্যাথ গুলো লাস্টে করাই দেব। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি। এখানে আমরা এই যে একটা জেড ইউজ করতেছি, এই জেডটাকে কি বলা হয়, জেড হচ্ছে একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, জেড হচ্ছে একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এই জেড এর এককটা আমাদের জানতে হবে, জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম। আচ্ছা তোমরাই বলো, জেড এর একক গ্রাম পার কুলম, এটা সিজিএস পদ্ধতিতে একক না এসআই পদ্ধতিতে একক?
CGS, ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। তাহলে এসআই পদ্ধতিতে তোমার প্রশ্ন যদি হয় এসআই পদ্ধতিতে একক কি, তোমার উত্তর কি হবে? এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম পার কুলম। ঠিক আছে, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম পার কুলম। এটা একটু খেয়াল রাখো। এখানে দেখো দুইটা পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান দেওয়া আছে, সিলভার এবং হাইড্রোজেন। তোমাদের তিনটা পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান পড়তে হবে। আর কোনো পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান পড়ার দরকার নাই। আমি এই যে একবার বলে দিলাম, আর কোনো পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান পড়ার দরকার নাই দুইবার, আর কোনো পদার্থে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান পড়ার দরকার নাই তিনবার। এরপর আর কেউ কনফিউজ করবে না, ঠিক আছে। এখানটায় দেখো সিলভার, এখানটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে সিলভারের বাংলা হচ্ছে রূপা। খেয়াল করো, রূপা, রূপার অক্ষরটা কি? দুইটা বর্ণ, তাহলে রূপায় দেখো দুইটা শূন্য, ঠিক আছে। কপার, কপার, কপারে দেখো তিনটা অক্ষর, কপারে কয়টা আছে? তিনটা শূন্য। আর হাইড্রোজেনে দেখো অনেকগুলো অক্ষর, আর হাইড্রোজেনে কয়টা শূন্য? 1 2 3 4টা শূন্য, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের শূন্য হচ্ছে 4টা। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি? জেড এর মান হচ্ছে গ্রাম পার কুলম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের কোম্পানির বুকে সিলভারের সংকেতটা একটু ভুল প্রিন্টিং হয়েছে। সিলভারের সংকেত আসছে AU, এটা হবে না ভাইয়া আপুরা, ঠিক আছে। সিলভারের সংকেত হবে সিলভার, AG, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। একটু ঠিক করে নিও, একটা ছোট প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসি, ম্যাথ আমি চ্যাপ্টারের শেষে করবো, কেমন। এখন এই যে এখান থেকে তোমরা কি পড়বা, এটা তোমাদের সবার খুব কমন প্রশ্ন থাকে যে আপু এখান থেকে কি পড়বো। মনে রাখবা তোমাদের এখান থেকে আলাদা করে কোনো কিছু পড়ার দরকার নেই। তোমরা 1 থেকে 30 নাম্বার পর্যন্ত পর্যাবৃত্ত মৌলে যে পারমাণবিক ভর, নাম এবং যোজনী ক্লাস 5 6 থেকে যে পড়ে আসতেছো, ওই জিনিসটুকু তোমাদের মাথায় থাকলে এই দুইটা চার্ট কভার হয়ে যাবে, ঠিক আছে। 1 থেকে 30 নাম্বার পর্যন্ত মৌলে পারমাণবিক ভর, যোজনী এগুলো লাগবে। ওকে, এক্সট্রা করে শুধুমাত্র এই সিলভারটা একটু দেখবা। আমরা সবাই জানি সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 107.87 বা 108 প্রায়, এবং এর যোজনী হচ্ছে 1, ঠিক আছে। এই জিনিসটা একটু এক্সট্রা করে আমরা দেখবো। এরপর দেখো মৌলের রাসায়নিক তুল্য ভর, এটা আমি একটু স্লাইডে গিয়ে তোমাদেরকে বুঝাই দিই, ঠিক আছে। এখন দেখো পারমাণবিক ভর, 1 নাম্বার জিনিস, পারমাণবিক ভর আমরা সবাই জানি অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক পরমাণু বা অণুর যে ভর, সেটাকেই বলা হয় পারমাণবিক ভর। আমরা সাধারণত পারমাণবিক ভরটা মুখস্থ রাখি যে কোনো পদার্থের ক্ষেত্রে। যেরকম সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে খেয়াল করে দেখো, এখন একটু আগে একটা কথা বললাম না, তুল্য ভর। তুল্য ভর জিনিসটা কি মনে রাখবা, তুল্য ভর কিছুই না, এই পারমাণবিক ভরকে তোমার ভাগ করতে হবে কি দিয়ে? পারমাণবিক ভরকে ভাগ করতে হবে যোজনী দিয়ে, ঠিক আছে। পারমাণবিক ভরকে তোমার ভাগ করতে হবে যোজনী দিয়ে তুল্য ভরের জন্য। খেয়াল করো সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, আর সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে সোডিয়ামের তুল্য ভর কত হবে বলো তো আমাকে? এটা তোমরা সবাই বুঝতে পারতেছো, 23 ডিভাইডেড বাই 1 সমান সমান 23। আচ্ছা, আমি বাংলা ইংলিশ মিশাই লিখে ফেলছি, ঠিক আছে, 23। এখন খেয়াল করে দেখো, সোডিয়ামের মতো সবার তো সহজ হইতে নাও পারে। যেরকম অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? দেখো, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। তাহলে তোমার কাছে যদি চাই অ্যালুমিনিয়ামের তুল্য ভর কত, তাহলে বুঝতেই পারতেছো অ্যান্সার কি হবে, 27/3 সমান সমান 9, ঠিক আছে। তাহলে এই তোমাদের সবার কাছে কি ক্লিয়ার যে তুল্য পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝবো? ঠিক আছে, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ম্যাগনেসিয়ামের তুল্য পারমাণবিক ভর কত। আচ্ছা, খেয়াল করো এখানে আরেকটা কথা আছে, যৌগের তুল্য ভর। মনে রাখবা মৌলের তুল্য ভর আর যৌগের তুল্য ভর সবভাবেই সেম।
জিনিসটা কিছুই না, জিনিসটা হচ্ছে একটা যৌগের ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে আসলে যোজনীয়তা আসে না, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড H2SO4, খেয়াল করে দেখো H2 এর মোট ঋণাত্মক কত হাইড্রোজেন, 2, হাইড্রোজেনের ধনাত্মক চার্জ কয়টা, 2টা, আর সালফেটের ঋণাত্মক চার্জ কয়টা, 2টা, ঠিক আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের যদি তোমার তুল্য ভর চাই, সেক্ষেত্রে এইটাকে এই যে মোট ধনাত্মক চার্জ অথবা মোট ঋণাত্মক চার্জের পরিমাণ দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে উত্তর হচ্ছে 49। হ্যাঁ, ভেরি গুড। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। যারা পারো নাই তাদের জন্য আমি এক্সপ্লেন করছি। পারমাণবিক ভর 24, যোজনী হচ্ছে 2, তাই ম্যাগনেসিয়ামের তুল্য ভর কত, 24 ডিভাইডেড বাই 2 বা 12। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আরেকবার বলে দিই, খেয়াল করে দেখো সালফিউরিক অ্যাসিড, তাহলে তুল্য ভর কত হচ্ছে 49। এটা একটা, আমি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড, খেয়াল করো সোডিয়াম এর ধনাত্মক চার্জ কত, যৌগের ক্ষেত্রে আমরা ধনাত্মক বা ঋণাত্মক চার্জের পরিমাণটা মেজার করব, ঠিক আছে। ধনাত্মক চার্জ আছে একটা, ক্লোরিনে আছে ঋণাত্মক চার্জ একটা, ঠিক আছে। তাহলে এখন যদি তোমার কাছে বলে সোডিয়াম ক্লোরাইড এর তুল্য ভর কত, তোমার উত্তর কি হবে, তুমি আগে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা আমি বের করে নিই। আণবিক ভর হচ্ছে সোডিয়াম 23, ক্লোরিন হচ্ছে 35.5 বা 58.5। আর যেহেতু চার্জের পরিমাণ একটা, আমার হয় ধনাত্মক নেব নয় ঋণাত্মক নেব, আমি দুইটা একসাথে নিব না, হয় আমি এটা নিব অথবা আমি এটা নিব, ঠিক আছে। তাহলে দেখো দুই ক্ষেত্রে আমার কিন্তু একই হবে, তাহলে আমার তুল্য ভর কত হবে, এর জন্য আমার তুল্য ভর হবে 58.5 ডিভাইডেড বাই 1, ঠিক আছে, বা 58.5 হচ্ছে এর তুল্য ভরের পরিমাণ। সবার কাছে যোগের তুল্য ভরও ক্লিয়ার, আমি আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আর এই সমীকরণটা একটু দেখো, এই যে জেড এর সমীকরণ, ঠিক আছে। আমি জানি জেড ইজ ইকুয়াল টু কি, সরি এখানে ডাব্লিউ লিখে ফেলেছি আমি ভুলে, z is equal to w divided by it, ঠিক আছে। z is equal to w by it অথবা z is equal to পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইনটু ফ্যারাডের সংখ্যা। এখানে দেখো তোমরা বলতে পারো যে আপু ফ্যারাডের সংখ্যা কেন এখানে 96,500 বলে নাই, তার প্রমাণ দেখো এই যে ফ্যারাডের এক্সাক্ট ভ্যালুটা কত, এই যে ফ্যারাডের এক্সাক্ট ভ্যালু আসলে 96,473 কুলম্ব, এটা তোমাদের বইয়েই দেওয়া আছে। কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করি, যেটা হচ্ছে 96,500 কুলম্ব, ঠিক আছে। 96,473 কুলম্ব তার এক্সাক্ট ভ্যালু, কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা 96,500 কুলম্বটা ব্যবহার করে থাকি। আপু একটা যৌগে সবসময় পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান হয়, তুমি আমাকে এমন একটা যৌগের নাম বলো যে যৌগে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান না। একটা যৌগে সবসময় পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমান হবে, যদি সমান না হয় তাহলে যৌগ গঠিতই হয় না। তোমরা নিজেরাই চিন্তা করো এমন কোন কি কোনো যৌগ আছে যে যৌগের মোট পজিটিভ চার্জ এবং মোট নেগেটিভ চার্জ সমান না। আচ্ছা, একজন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বলছো, খেয়াল করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের পজিটিভ চার্জ কত, +3। ক্লোরিন, এখানে কয়টা ক্লোরিন আছে, তিনটা ক্লোরিনের কত নেগেটিভ চার্জ, -3 না, কারণ একটা ক্লোরিনের জন্য চার্জ হচ্ছে -1, তাহলে তিনটা ক্লোরিনের জন্য চার্জ কত, -3, তাহলে দেখো 3, ঠিক আছে। আর বাদ বাকিগুলো তোমরা নিজেরা করে নাও। এরপর দেখো ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা এবং প্রযোজ্যতা, এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। প্রযোজ্যতার ক্ষেত্রে ভালো করে খেয়াল করে রাখবা যে ফ্যারাডের সূত্রের উপর শুধুমাত্র একটা জিনিসের প্রভাব আছে, সে একটা জিনিস কি, তাপের, ঠিক আছে। ফ্যারাডের সূত্রের উপরে শুধুমাত্র তাপের প্রভাব আছে, ফ্যারাডের সূত্রের উপরে আর কোনো কিছুর কোনো প্রভাব নাই। আর সীমাবদ্ধতার ক্ষেত্রে খেয়াল করো
একটু টুইস্টেড করে এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্নটা কিরকম ভাবে টুইস্টেড হইতে পারে, যে সকল ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহ হয় শুধুমাত্র তাদের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য। তাহলে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য কারা, সবলরা নাকি দুর্বলরা? দেখো তো। ভেরি গুড, শতভাগ তড়িৎ বিশ্লেষ্য হয় হচ্ছে সবলরা। ওকে, তাহলে যারা সবল তড়িৎ বিশ্লেষ্য তারা হচ্ছে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমি কি ঘুরায় বলতে পারি সবল তড়িৎ বিশ্লেষ্যের জন্য ফ্যারাডের সূত্র প্রযোজ্য, ফ্যারাডের সূত্র দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের জন্য প্রযোজ্য না? এটা একটা টুইস্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, কোন তড়িৎ বিশ্লেষে একসাথে যদি একাধিক জারণ বিজারণ ঘটে সেক্ষেত্রে ফ্যারাডের সূত্র গণনার ক্ষেত্রে ত্রুটি ঘটবে। তার মানে কি, কোন তড়িৎ বিশ্লেষে যদি একাধিক জারণ বিজারণ ঘটে সেক্ষেত্রে আমরা ফ্যারাডের সূত্র প্রয়োগ করতে পারবো না। মনে থাকবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু ট্রু ফলস হবে। ওকে, এই জায়গাটা ট্রু ফলস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা সবাই একটু মনোযোগ দাও, এখানে আমি কিছু ম্যাথ করিয়ে দিব। যেহেতু তোমরা ফার্স্ট টাইমার, ঢাকা ভার্সিটিতেও তোমরা ভর্তি পরীক্ষা দিবা, এই ধরনের ম্যাথ তোমাদের ঢাকা ভার্সিটিতেও আসতে পারে, ঠিক আছে। ঢাকা ভার্সিটিতেও এই ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে জিনিসটা কি, এখানটা আমি আগে একটু পড়ে নিই। দেখো, এক মোল এক ধনাত্মক আয়নকে বিজারিত করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? 1 ফ্যারাডে। এক মোল দ্বিধনাত্মক আয়নকে বিজারিত করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? 2 ফ্যারাডে। এক মোল ত্রিধনাত্মক আয়নকে বিজারিত করতে কয় ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে। এইভাবে বুঝতে সমস্যা, একটু কনফিউজ লাগতে পারে। আমি একটা উদাহরণে, এক ধনাত্মক আয়নের উদাহরণ কি? সোডিয়াম। দ্বিধনাত্মক আয়নের উদাহরণ কি? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। আর ত্রিধনাত্মক আয়নের উদাহরণ কি? অ্যালুমিনিয়াম। তার মানে তোমাকে যদি বলে এক মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে, তোমার উত্তর কি হবে? 3 ফ্যারাডে। এক মোল ম্যাগনেসিয়াম তৈরি করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে, উত্তর হবে কয় ফ্যারাডে? 2 ফ্যারাডে। এক মোল সোডিয়াম তৈরি করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে, উত্তর হবে কয় ফ্যারাডে? 1 ফ্যারাডে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, প্রশ্নটা এত সহজ হবে না। তোমাদের প্রশ্ন কি হবে এরকম, ঠিক আছে। প্রশ্ন হবে 10 মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? আমাকে তাড়াতাড়ি উত্তর দাও, কয় ফ্যারাডে লাগবে তড়িৎ 10 মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে? ভেরি গুড, 30 ফ্যারাডে। কারণ কি দেখো, এক মোল অ্যালুমিনিয়ামের জন্য কয় ফ্যারাডে? এক মোল অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে তোমার 3 ফ্যারাডে। তাহলে 10 মোল অ্যালুমিনিয়ামের জন্য কয় ফ্যারাডে? 3 গুণন 10 সমান সমান 30 ফ্যারাডে। কেমন, ঠিক আছে। এরপরে আরেক ধরনের প্রশ্ন কি হবে দেখো, সোডিয়াম সালফেট থেকে সোডিয়াম মুক্ত করতে, মুক্ত করা মানে আসলে বিজারিত করা, তাই না? যেহেতু এরা ধাতব ক্যাটায়ন, বিজারিত করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? এটা উত্তর দাও তো। ভেরি গুড, এটা উত্তর হচ্ছে 2 ফ্যারাডে। কারণ কি দেখো, সোডিয়াম সালফেট, যারা বুঝোনি কেন 2 ফ্যারাডে হলো, সোডিয়াম সালফেট এই যৌগটার ভিতরে কয় মোল সোডিয়াম আছে? আমাকে বলছে মোট সোডিয়াম মুক্ত করতে হবে, আমাকে কিন্তু 1 মোল বলেনি, মোট সোডিয়াম। তাহলে সোডিয়াম সালফেট এই যৌগটায় সোডিয়াম আছে 2 মোল, তাই না? সোডিয়াম আছে 2 মোল। এখন 1 মোলের জন্য যদি লাগে 1 ফ্যারাডে, তাহলে তো 2 মোলের জন্য অবশ্যই লাগবে কয় ফ্যারাডে? 2 ফ্যারাডে, ঠিক আছে। মাঝে মাঝে না কথাটা উল্টা করে দেয়, এরকম একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে আমি 1 ফ্যারাডে তড়িৎ দিলাম,
তাহলে আমি কয় মোল অ্যালুমিনিয়াম পাবো? বলো তো এটার উত্তর। ভেরি গুড, 1/3 মোল। ভেরি ভেরি গুড। তার মানে কি, খেয়াল করে দেখো, আমার 3 ফ্যারাডের তড়িৎ লাগবে কার মোলের জন্য? 1 মোলের জন্য। তাহলে 1 ফ্যারাডের তড়িৎ লাগবে কয় মোলের জন্য? 1/3 মোল। এখন যদি তোমার কাছে মোল না চেয়ে, ধরো মোল না চেয়ে বললো কয় গ্রাম, পারতাম না আমরা। কারণ কি, আমরা জানি 1 মোল অ্যালুমিনিয়াম সমান সমান কত গ্রাম? 1 মোল সরি অ্যালুমিনিয়াম সমান সমান 27 গ্রাম। তাহলে 1/3 মোল অ্যালুমিনিয়াম সমান সমান 27 ডিভাইডেড বাই 3 গ্রাম বা 9 গ্রাম, তাই না? তার মানে কি, একটু প্রশ্নটা খেয়াল করে দেখো, তোমার কাছে গ্রাম চাইছে না মোল চাইছে, তোমরা পারবা। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করলেই পারবা জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই জায়গা থেকে এই ক্যাটাগরির প্রশ্নই হবে। এই ক্যাটাগরির কিছু প্রশ্ন আমি তোমাদেরকে নমুনা হিসাবে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম সঞ্চয় করতে কয় ফ্যারাডে তড়িৎ লাগবে? স্বাভাবিক, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে আছে 1 মোল। কয় মোল ম্যাগনেসিয়াম আছে? 1 মোল। 1 মোল ম্যাগনেসিয়ামের জন্য লাগবে 2 ফ্যারাডে। উত্তর হবে 2 ফ্যারাডে, ঠিক আছে? এরপর দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম সঞ্চয় করতে কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? এটা আমাকে একটু বলো তো, উত্তরটা কি হবে? সিক্স ফ্যারাডে। ভেরি গুড। কারণ অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম আছে 2 মোল। 1 মোল অ্যালুমিনিয়ামের জন্য দরকার হবে 3 ফ্যারাডে, আর 2 মোল অ্যালুমিনিয়ামের জন্য দরকার হবে 6 ফ্যারাডে, ঠিক আছে? আমি না এই জিনিসগুলো তোমাদের জন্য বাংলা কথায় তোমাদের লেকচারে রেডি করে রাখছি। তোমাদের এই লেকচারে পিডিএফ দেওয়া হবে। করতে গিয়ে কারো যদি কনফিউশন হয়ে যায়, তোমরা এই বাংলা কথাগুলো একবার একটু রিডিং করে নেবে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এই জায়গাটায় আসো। এখন আমরা সবাই, আমি এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তার ভিতর সব থেকে কমপ্লিকেটেড আর সব থেকে কঠিন জায়গা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? খেয়াল করো, আমরা যখন একটা তড়িৎ দ্রবণ নেই, ঠিক আছে, মনে করো দ্রবণে আমরা যখন একটা তড়িৎদ্বার নেই, তড়িৎ বিশ্লেষক দ্রবণ নেই, ঠিক আছে, এখানে একটা থাকে হচ্ছে অ্যানোড। একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে সহজ করে বলে দিচ্ছি, এবং এখানে আমি যতটুকু বলছি তার বাইরে কোনো কিছু পড়া দরকার নাই, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু পড়ে যদি তোমরা তোমাদের মাথা নষ্ট করে ফেলো, তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ওকে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা অ্যানোড, এটা হচ্ছে একটা ক্যাথোড। খেয়াল করো, অ্যানোডে কারা আকৃষ্ট হয় বলো তো? এটা যদি অ্যানোড হয়, তোমরা সবাই এগুলো জানো, এটা যদি ক্যাথোড হয় তাহলে অ্যানোডে আকৃষ্ট হবে কারা? অ্যানোডে আকৃষ্ট হবে অ্যানায়নরা। আর ক্যাথোডে আকৃষ্ট হবে কারা? ক্যাথোডে আকৃষ্ট হবে ক্যাটায়নরা। আচ্ছা শোনো, আমি এখন খুব কমপ্লিকেটেড জায়গা পড়াচ্ছি। এই কমপ্লিকেটেড জায়গায় প্রাসঙ্গিক ছাড়া কেউ যদি একটা অপ্রাসঙ্গিক কথা বলে, আমি সাথে সাথে মিউট করবো, একদম সাথে সাথে মিউট করবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, অ্যানোডে আকৃষ্ট হবে অ্যানায়ন গুলো, ক্যাথোডে আকৃষ্ট হবে ক্যাটায়ন গুলো। এখন অ্যানোডে যে অ্যানায়ন গুলো আকৃষ্ট হবে, এই অ্যানায়নে সংকেত কি মনে করো? ক্লোরিন মাইনাস। আর ক্যাথোডে ক্যাটায়ন আকৃষ্ট হবে পজিটিভ,
এখন খেয়াল করো, এই ক্যাটায়ন কি করবে, সে ইলেকট্রন একটা গ্রহণ করবে, তাই না? গ্রহণ করে পটাশিয়ামে পরিণত হবে। এই ইলেকট্রন গ্রহণ করাকে কি বলি আমরা? বিজারিত হওয়া, তাই না? বিজারিত হবে। ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে বিজারিত হবে, আর এই ক্লোরিন কি করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে ক্লোরিন ধাতু অধাতুতে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? জারিত হওয়া। এইটুকু বেসিকটা আমাদের সবার ক্লিয়ার, তাই না? এখানটা দেখো এই কথাটাই বলছে যে ক্যাথোডে পৌঁছে কোনটি বিজারিত হবে, অ্যানোডে পৌঁছে কোনটি জারিত হবে। কোনটি আগে বিজারিত হবে, কোনটি আগে জারিত হবে, সেটা নির্ভর করবে তিনটে বিষয়ের উপরে, ঠিক আছে? এইখানটা খেয়াল করে দেখো কি কি তিনটা বিষয়। একটা হচ্ছে আয়নের অবস্থান, একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব, আর একটা হচ্ছে তড়িৎদ্বারের প্রভাব, ঠিক আছে? অ্যানোডের অবস্থান, ঘনমাত্রার প্রভাব, তড়িৎদ্বারের প্রভাব। এখন আমি এই জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, এখানটা একটা কথা বলেছে, তড়িৎ রাসায়নিক সারি বিজারণ বিভবের উচ্চক্রম অনুসারে সজ্জিত। তোমাদের যাদের কাছে বইটা আছে তারা একটু এই জায়গাটা দাগ দিয়ে লিখে নাও। উচ্চক্রম বলতে আসলে কি বুঝতেছি আমরা? ঠিক আছে, এই উচ্চক্রম বলতে আমরা আসলে বুঝতেছি, উচ্চক্রম মানে ছোট থেকে বড়। তোমরা অ্যাসেম্বলিতে লাইনে দাঁড়াইতে না, সব থেকে ছোট সবার সামনে, তারপরে ধীরে 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 বড় হচ্ছে। সেরকম তড়িৎ রাসায়নিক সারিতে যেটা উপরের দিকে বা যেটা সবার আগে অবস্থিত, তার বিজারণ বিভবের মান সব থেকে কম বা ছোট, আর যার বিজারণ বিভবের মান সবার বেশি সে সবার পরে বা নিচের দিকে অবস্থিত। নিশাদ সালসাবিল প্রজ্ঞা, আর একটা অপ্রাসঙ্গিক কথা বললে আমি তোমাকে মিউট করব। এই প্রসঙ্গের কথাবার্তা তুমি চাইলে অফিসে ফোন করলে অফিসে 24 আওয়ার্স ওরা তোমাদেরকে সার্ভিস দেয়, যে কোনো সময় তোমাকে জানায় দেওয়া হবে। এইখানটা একটু দেখো, এটা তোমাদের এলোমেলো করতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? এই যে এই জায়গাটায় খেয়াল করে দেখো, আমি একটু আগে কি বললাম, এই তড়িৎ রাসায়নিক সারির বিজারণ বিভবের কি ক্রম অনুযায়ী সজ্জিত? বিজারণ বিভবের উচ্চ ক্রম, অর্থাৎ উপরের দিকের মৌলগুলোর বিজারণ বিভবের মান কম, নিচের দিকের মৌলগুলোর বিজারণ বিভবের মান বেশি বা প্রথম দিকে। এই যেটা প্রথমে কে আছে? লিথিয়াম। লিথিয়ামের বিজারণ বিভবের মান কত? -3.04। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে ধীরে ধীরে কিন্তু মান বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি কি -3 -2 -2 is greater than -3, তাই না? ঋণাত্মক মান যত বাড়ে তার অ্যাকচুয়াল ভ্যালু আসলে তত কম। যেরকম -3 এর ভ্যালু আসলে কম, -2 এর ভ্যালু আসলে বেশি, তাই না? তাহলে খেয়াল করে দেখো, -3.04, তারপরে -2, এরপরে -0.74, এরপরে -0.21, ভ্যালু কিন্তু ধীরে ধীরে আসলে বাড়ছে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে বিজারণ বিভবের উচ্চক্রম মানে কি? বিজারণ বিভবের মান উপর থেকে নিচে যত যাবে বিজারণ বিভবের মান তত বাড়বে। খেয়াল করো, হাইড্রোজেনের মান হচ্ছে 0, আর এরপরে সবগুলো মানই হচ্ছে তোমার ধনাত্মক। তার মানে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার যে উপর থেকে নিচে গেলে বিজারণ বিভবের মান বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমি একটু আগে যেখানটা পড়াচ্ছিলাম ওই জায়গাটায় চলে যাই। ঠিক আছে, তাহলে সবার কাছে এই লাইনটা ক্লিয়ার আশা করি, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, সহজে বিজারণযোগ্য ক্যাটায়ন এ সারিতে সব থেকে নিচে অবস্থান পেয়েছে। এই কথাটার মানে কি? সহজে বিজারণযোগ্য ক্যাটায়ন এ সারিতে সবার নিচে জায়গা পেয়েছে, এই কথাটার মানে হচ্ছে যে সবার আগে বিজারিত হবে সে কোথায় আছে? সবার নিচে আছে। তার মানে আমি একটু আগে বুঝাই দিলাম না, ওই ক্যাটায়ন গুলো ক্যাথোডে আকৃষ্ট হয়ে বিজারিত হবে, তার মানে কে সবার আগে বিজারিত হবে? সে কোথায় আছে? সে এই সারির নিচের দিকে আছে। এই যে দেখো, কথাটা আবার তোমাদের লিখে দিয়েছে, ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা
নিচের দিকের আয়নে ক্রমান্বয়ে বাড়ছে। ঠিক আছে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে নিচের দিকে কি কি পাইলাম, এই যে মনে করো এটা একটা অরাম আয়ন, গোল্ড আয়ন। ঠিক আছে, এর কি বেশি, এর বিজারণ বিভবের মান বেশি। এটা পাইলাম যেহেতু বিজারণ বিভবের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো, এবং এটি কি হবে, আগে চার্জ মুক্ত বা বিজারিত হবে, তাই না? আগে চার্জ মুক্ত বা বিজারিত হবে। ঠিক আছে, আর সাথে খেয়াল করো ধাতুর সক্রিয়তার ক্রম নিচের দিকের মৌলের কি কম, তাই না? ধাতুর সক্রিয়তা নিচের দিকের মৌলের কম, নিচের দিকের মৌলের সক্রিয়তা কম। যদিও এটি আগে চার্জ মুক্ত বা বিজারিত হবে, কিন্তু এর সক্রিয়তা কি হবে, এর সক্রিয়তা হচ্ছে কম। ঠিক আছে, কিন্তু এর সক্রিয়তা কম। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালোভাবে পড়বা কিনা, ওকে? আচ্ছা, খেয়াল করো তাহলে সবার কাছে কি এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এই ক্যাটায়নের সক্রিয়তার ক্রমটা আমরা এখান থেকে মুখস্থ করবো না, ক্যাটায়নের সক্রিয়তার সিরিজটা এখান থেকে না, সক্রিয়তার যে একদম অরিজিনাল সিরিজ আমরা ওখান থেকে পড়বো। ঠিক আছে, আর অ্যানায়নেরটা তুমি একটু এখান থেকে দেখে নিবা। অ্যানায়নের জন্য কোনো পৃথক ছন্দ নাই, অ্যানায়নেরটা থেকে প্রশ্ন হওয়ার সুযোগও কম, কিন্তু আমরা একবার একটু দেখবো। এখন তোমরা আমাকে বলো নিচের কোনটি সবার পরে চার্জ মুক্ত হবে? পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অরাম, কোনটি সবার পরে চার্জ মুক্ত হবে বলো তো? এইখানটা একটু খেয়াল করো, যারা পটাশিয়াম অ্যান্সার দিয়েছো ভেরি গুড, তোমরা ধরতে পেরেছো। আর যারা সিলভার আয়ন দিয়েছো খেয়াল করো, আমি তোমাদের প্রশ্নে কি বলেছি দেখো, আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নে বলেছি কোনটি সবার পরে চার্জ মুক্ত হবে, আর সিলভার আয়ন হচ্ছে সবার আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, সবার পরে চার্জ মুক্ত হবে উপরের দিকের মৌল। বুঝতে পারছো ব্যাপারটা, যে আমি প্রশ্নটা একটু টুইস্ট করে দিছি। সবার আগে চার্জ মুক্ত হবে নিচের দিকের মৌল, সবার পরে চার্জ মুক্ত হবে উপরের দিকের মৌল। ঠিক আছে, এখন বলো তো নিচের এই প্রশ্নটার উত্তর দাও তো, নিচের কোনটি বিজারণ বিভবের মান বেশি? অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, গোল্ড। ভেরি গুড, এটার উত্তর হচ্ছে গোল্ড, নিচের দিকের মৌলের বিজারণ বিভবের মান বেশি। ঠিক আছে, এখানে একটা সিম্পল প্রশ্ন, এটা আমাকে উত্তর দাও, ধাতু সমূহ জারক না বিজারক বলো তো আমাকে? ধাতুগুলো বিজারক, তাই না? কিন্তু খেয়াল করে, কারণ ধাতু বিজারক তো অবশ্যই হবে, সোডিয়াম সে কি করতেছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে। আমরা জানি বিজারক ইলেকট্রন ত্যাগ করে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে। এটা তোমাদেরকে রনি ভাই খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আমি জানি, এই কারণে আমি এখানে সময় নষ্ট করবো না। কিন্তু ক্যাটায়ন জারক না বিজারক? ক্যাটায়ন গুলো কিন্তু জারক, কারণ দেখো সোডিয়াম সে কি করে, সে তার ইলেকট্রন ছাড়তে পারবে না, সে ইলেকট্রন গ্রহণ করবে, কাজ কিন্তু উল্টা। ঠিক আছে, ধাতু বিজারক কিন্তু ক্যাটায়ন জারক, এই জিনিসটা একটু খেয়াল রেখো, ধাতু বিজারক কিন্তু ক্যাটায়ন জারক, কেমন? আর আমরা কি জানি, বিজারক কি হয়,
বিজারক বিজারণ শেষে জারিত হয়, ঠিক আছে। আর জারক কি হয়, জারক অন্যের জারণ করে নিজে বিজারিত হয়, তাই না? তার মানে কি, ধাতুগুলো আসলে জারিত হয় আর ক্যাটায়ন গুলো আসলে বিজারিত হয়। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। এটা একদম সিম্পল বেসিক, জারণ বিজারণ একদম বেসিক কথাটা আমি একটু রিপিট করে নিলাম। তারপরে তোমাদের কারোর যদি মনে হয়ে থাকে না আমার একটু কনফিউশন, আমি দেখো কথাটা আগে লিখে রেখেছি, ঠিক আছে, লিখে রেখেছি, আমি যে কথাটা বলেছি ওটাই লিখে রেখেছি। এখানটা খেয়াল করো, তড়িৎদ্বারের প্রকৃতি থেকে তোমরা কি পড়বা। তড়িৎদ্বারের প্রকৃতি থেকে এই জিনিসটা একটু খেয়াল করো, যখন প্লাটিনাম তড়িৎদ্বার দেওয়া থাকবে তখন ক্যাথোডে কি উৎপন্ন হবে, তখন ক্যাথোডে উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কিন্তু যদি পারদ উৎপন্ন হয় তখন ক্যাথোডে কি উৎপন্ন হয়, পারদে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ধাতু, ঠিক আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে যদি প্লাটিনাম থাকে তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, আর যদি পারদ থাকে উৎপন্ন হবে সোডিয়াম, ঠিক আছে। এরপরে খেয়াল করো ইউজেস অফ ইলেকট্রোলাইসিস ইন ইন্ডাস্ট্রি, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিবে, এটা আসলে বোঝানোর কিছু নেই, ভালো করে রিডিং করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ইনফ্যাক্ট এটা মুখস্থ অলরেডি তোমাদের হয়ে আছে। এখন দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ, তোমরা অনেকে অনেক ছন্দ দিয়ে ধাতুর সক্রিয়তা সিরিজ পড়েছো, আমি আর একটা ছন্দ তোমাদেরকে বলে দিই, তোমাদের যা যে ছন্দে কমফোর্ট আছে তোমরা সেই ছন্দ নিয়ে পড়বা, ঠিক আছে। ধাতুর সক্রিয়তা সিরিজটা কি, এই যে দেখো আমার ছন্দটা হচ্ছে ব্রেটলিকে নিয়ে, ওকে। আমার সময় খুব বিখ্যাত একজন বোলার ছিলেন হচ্ছে ব্রেটলি। ব্রেটলি কোন দেশে বোলার তোমাদের কারোর কি খেয়াল আছে? ব্রেটলি হচ্ছে অস্ট্রেলিয়ার, ওকে। ব্রেটলি লিকে, সে যেহেতু অনেক বড় লোক, সে একটা বাড়ি কেনাবে, লিকে বাড়ি কেনাতে ম্যাকগাইভার আসে, ম্যাকগ্রা, ঠিক আছে, ম্যাকগ্রা। লিয়ের সাথে কিন্তু আরেকজন বোলার ছিল অস্ট্রেলিয়া, সে ছিল ম্যাকগ্রা, তার ওয়াইফে ক্যান্সারে মারা গেছে, ঠিক আছে। ম্যাকগ্রা এলো ম্যানিলাতে, তারা অনেক বড় লোক, তারা কি আর আমার মতো কুড়ে ঘরে থাকবে, তারা ম্যানিলাতে বিশাল প্রাসাদ কিনবে, ওকে। লিকে বাড়ি কেনাতে ম্যাকগ্রা এলো ম্যানিলাতে, এই পর্যন্ত একটা। এরপরে যেন কবে ফিরে, যেন কবে ফিরে, আমাদের দেশে বিসিএস ক্যাডারে অনেক ভ্যালু, তাই না? ক্যাডার হলে বিয়ে নিশ্চিত, ক্যাডার সে বিয়ে করবে তা না, সে কনিশনকে খুঁজতেছে, ঠিক আছে। ক্যাডার কনিশনকে পাবে হাই, ঠিক আছে। এরপরে তো আমরা সবাই জানি কালো হাজি আজ পেটাবে আমায়, এই নিয়মটা তোমাদের কম্পেনিয়ন বুকে লেখা আছে, ঠিক আছে। খেয়াল করো, এখন এই লি দিয়ে আমরা কি বুঝবো, লিতে আমরা বুঝবো হচ্ছে লিথিয়াম, ঠিক আছে। লিতে আমরা বুঝবো লিথিয়াম, কেতে আমরা বুঝবো পটাশিয়াম, বাড়িতে আমরা বুঝবো বেরিয়াম, এই কেতে আমরা বুঝবো ক্যালসিয়াম, আর নাতে সোডিয়াম। এই যে কেনা, এই পর্যন্ত সে একটা গোল্লা দাও, ঠিক আছে। ম্যাগরা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, এলো হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং ম্যানিলা হচ্ছে ম্যাঙ্গানিজ। সাইড টক যারা করতেছো আমি এখন মিউট করব। যেন জিঙ্ক কবে ক্রোমিয়াম ফিরে ফেরাম, এই ক্যাডারে একটা গোলা দাও, আমি কিন্তু খুব ভালো করে তোমাদেরকে বারবার ক্যাডারের কথা বলছি, অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স আমি বলতেছি দাঁড়াও। ক্যাডমিয়াম কনিশন দেখো কোবাল্ট, নিকেল, স্ট্যানাম, পাবেটে লেড, হাই হাইড্রোজেন। এখানটায় দেখো ওদের কাহিনী কিন্তু এখানটা শেষ, তাহলে এখানটা একটা গোল্লা দাও। কালো হাজি আজ, কালো
হাজি আজ পেটাবে আমায়। এখন তোমরা বলতে পারো আপু এই গোল্লাটা কেন দিলেন? খেয়াল করো এই গোল্লাটা দেওয়ার কারণ হচ্ছে এইখানে দেখো 5টা মৌল আছে, ঠিক আছে? এই 5টা মৌল পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, ঠিক আছে? এই 5টা মৌল কি করবে? এই 5টা মৌল পানির হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তোমার প্রশ্ন কি হবে জানো? নিচে কোনটি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে? তখন তোমার মনে করতে হবে গোল্লা কোথায় ছিল? গোল্লা ছিল কেনাতে। কেনাতে এই পর্যন্ত যারা যারা আছে সবাই পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে? তারপরে গোল্লাটা দেখো ক্যাডারে দিছি। কেন? এই ক্যাডার পর্যন্ত গুনলে দেখবে এই ক্যাডার পর্যন্ত মৌল আছে তোমার 12টা। কয়টা মৌল আছে? এই ক্যাডার পর্যন্ত মৌল আছে হচ্ছে 12টা। এই 12টা মৌল কি করব? এই 12টা মৌল বাষ্পের যে হাইড্রোজেন আছে, বাষ্পের যে হাইড্রোজেন আছে সেই বাষ্পে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। বারবার ক্যাডার কেন বলছে এখন বুঝছো? এই ক্যাডার পর্যন্ত যতগুলো মৌল আছে ইনক্লুডিং ক্যাডার, তারা বাষ্প থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। আর এই যে এই হাইড্রোজেনের উপরের মৌলগুলো যে কোনো যৌগ, যে কোনো অ্যাসিড, যৌগ না সরি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে, ঠিক আছে? এরপর দেখো এই নিচের যে মৌল, এই নিচের মৌলগুলো কি? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না। ওকে, তাহলে সবার কাছে ক্লিয়ার? এখানটায় এসে আসো। এই যে দেখো পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে কারা? প্রথম 5টা, 5-এর পর ক্যাডার পর্যন্ত, ক্যাডার 12 বাষ্প, এই যে স্টিম বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এই হাইড্রোজেনের উপরে সবাই কি হবে? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর নিচের কোনো মৌল ধাতু থেকে মানে যৌগ থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না, ঠিক আছে? ওকে, এরপরে খেয়াল করো তোমার এখান থেকে প্রশ্ন কি হবে? এই যে এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা উত্তর দাও তো। দেখো পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না নিচের কোনটি? খেয়াল করো কিভাবে তোমার মাথায় থাকবে। পানিতে আছে কত? পানিতে আছে পা। পা মানে কি? 5। আমি গোল্লা দিয়েছিলাম কোথায়? 5 নাম্বার মৌলে। 5 নাম্বার মৌল হচ্ছে লি, কে, বাড়ি, কে, না, তে। এই যে 5টা মৌল। তাহলে দেখো লিখে বাড়ি, কে, না, তে। তাহলে উত্তর কি হবে? ক্রমি আম, ঠিক আছে? এরপরে দেখো স্টিম। স্টিম মানে কি তোমার? স্টিম মানে হচ্ছে বাষ্প, তাই না? তাহলে আমাকে বলো তো তেন উত্তর কি হবে? ভেরি গুড, অ্যান্সার ডি। বাষ্পর 12, ঠিক আছে? তাহলে প্রথম 12টা মৌল আমি দেখি। লিখে বাড়ি, কেনা, এই 5টা তো আছেই। কেনাতে মেঘরা এলো ম্যানিলাতে, যেন কবে ফিরে ক্যাডার। এই পর্যন্ত হচ্ছে তোমার 12টা মৌল, ঠিক আছে? তাহলে এই 12টার মধ্যে নাই কে? দেখো এই 12টার মধ্যে নাই তোমার মার্কারি। তাহলে উত্তর কি হবে? মার্কারি। ভেরি গুড, ঠিক আছে? দুইটারই উত্তর হচ্ছে ডি। এরকম অনেকগুলো অনুশীলনী বা প্র্যাকটিস তোমাদের জন্য